পৃথিবীর সবচেয়ে বৃহৎ রয়্যাল বেঙ্গল টাইগার শিকারের গৌরব পচাবদি গাজীর। গবেষকরা বলেছেন পচাবদি গাজী জিম করবেটের মতো বাঘ শিকার করতেন। তিনি দিনের আলোয় মাত্র ৮-১০ ফুট দূর থেকে বাঘ শিকার করেছেন। বাঘ শিকারী পচাবদি গাজী সুন্দরবনের গর্বিত ইতিহাস। আমরা জিম করবেট, কেনেথ অ্যান্ডারসন প্রমুখ ইউরোপীয় বংশোদ্ভূত শিকারীদের সম্বন্ধে যতটা খোঁজ রাখি, তার কণামাত্র এই ভূমিপুত্রের খোঁজ রাখি না। আমাদের আজকের গল্প এক শ্রোতার বিশেষ অনুরোধে। তিনি সুন্দরবনে বাঘ শিকারের গল্প শুনতে চেয়েছিলেন। আজ আমাদের গল্প পাঠ শুরু করার আগে দুটো কথা বলে নিতে চাই। মূল গল্পের শেষে আমরা শিকারী পচাবদি গাজীর প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য তার সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরব শ্রোতাদের কাছে। যারা পরিচিতি শুনতে আগ্রহী তারা মূল গল্প শোনার পর তা শুনে নিতে পারবেন। মূল গল্প শুরু করার আগে আবার আপনাদের মনে করিয়ে দিই, টিম গল্পকথ কোনোভাবেই বন্য প্রাণী হত্যাকে সমর্থন করে না। সুন্দরবনের ইতিহাস আর গল্প শোনার আনন্দেই এই গল্প শুনুন, এই অনুরোধ রাখছি। আসুন শুরু করা যাক আজকের গল্প 18 বেকির মানুষ খেকো। প্রায় 23 জন মানুষ খাওয়ার পরে এই ভয়ঙ্কর বাঘটা আমার হাতে মারা পড়ে। একটা কথা সবার আগে বলে নেব যে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার অধিকাংশ এলাকাই সুন্দরবনের অন্তর্ভুক্ত। রায়মঙ্গল ও যমুনা এই দুই নদী শ্যামনগরের ভিতর দিয়ে বয়ে গিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। দুই নদীর মাঝখানের মৌজাটির নাম 18 বেকি। প্রায় 20 মাইল লম্বা মৌজা, পুরোটাই বন আর বন, সুন্দরবন। অত্যন্ত ঘনভাবে গজানো গরান আর গেওয়া বন, তার সঙ্গে সুন্দরী, কাঁকড়া, কেওড়া, বাইনে ও অন্যান্য গাছ, এবং মাঝে মাঝে হুলো লতার জঙ্গল। আবার অতি দুর্ভেদ্য হেতাল ঝোপ তাও রয়েছে, যা বাঘের প্রধান আস্তানা। নদী থেকে বের হওয়া অসংখ্য ছোট বড় খালে মৌজাটি প্রায় জালের মতো ছাওয়া। 24 ঘন্টায় 2 বার জোয়ার, 2 বার ভাটা হয়। জোয়ারকে আমরা সুন্দরবনের লোকেরা বলি গন লেগেছে, অর্থাৎ গ্রহণ লেগেছে। সে সময়ে খালগুলো কানায় কানায় ভরে যায়, পাড় ডুবে বনের ভিতরেও জল প্রায় হাঁটু পর্যন্ত হয়। আবার যখন আসে ভাটা, তখন ভাটার টানে জল সব নেমে যায়। সে সময় ঝিঝিরা জলে পড়ে থাকে অসংখ্য ছোট বড় নোনা জলের মাছ। সুন্দরবনের সব নদী ও খালের জলই নোনা। একমাত্র এই 18 বেকি মৌজার মধ্যেই এরকম অসংখ্য খাল রয়েছে নদীতে। বেশ কিছু খাল এসে নদীতে মিশেছে, আবার অনেক খাল মূল নদী থেকে বেরিয়ে গিয়েছে। এগুলির ধারে ধারে নদীর কিনারে সুন্দরবনের বিখ্যাত গোলপাতার গাছ হয়। পাতা গোল নয়, হুবহু নারিকেল পাতার মতো। আবার নারিকেল গাছের মতো কাণ্ড হয় না, একেবারে গোড়া থেকেই পাতা গজায়। গোলপাতা দিয়ে ঘরের ছাউনি হয়, বেড়া হয়, নৌকার ছই হয়। সাবেক খুলনা, যশোর, বরিশাল, পটুয়াখালী ও নোয়াখালী জেলার নিচু অঞ্চলের নিম্নবিত্ত মানুষদের ঘর গোলপাতা দিয়ে ছাওয়া। অনেক অবস্থাপন্ন গৃহস্থের ঘরেও এই ছাউনি থাকে। এক এক ছাউনিতে প্রায় 7-8 বছর চলে যায়। সুন্দরবনের নদী আর খালের কিনারা থেকে যারা এই গোলপাতা কেটে আনে, দুর্গম বন এলাকা থেকে যারা কাঠের গুঁড়ি বা লাকড়ি আনে, তাদেরকেই আমরা বলি বাওয়ালি। এরা অত্যন্ত সামান্য, নেহায়েত দরিদ্র শ্রমিক। পেটের দায়ে বনে গিয়ে কাজ করে কোনো রকমের সংসার চালায়। ইংরেজির 1966 সালের ঘটনা। সকাল 7টা-8টার সময় 6 জন বাওয়ালি 2 ডিঙি নৌকা করে এই 18 বেকিতে গোলপাতা কাটতে গিয়েছিল। খালের কিনারা জুড়ে একটানা বিস্তৃত গোলপাতা গাছের কাছে ডিঙি বেঁধে
তারা কিনারায় আধ কাদা আধ মাটিতে নেমে গোলপাতা কাটছিল। কেউ কারো থেকে বেশি দূরে নয়। একজন বাওয়ালি দুইখানা ডগা কেটে মাটিতে রেখে তৃতীয়টির গোড়ায় দায়ের কোপ দিয়েছে। সেই মুহূর্তে বাম পাশ থেকে হুঙ্কার দিয়ে বাঘ তার উপরে পড়ে। ঘাড় কামড়ে ধরে বিড়াল যেরকম সহজে ইঁদুর নিয়ে যায়, ঠিক তেমনি বাওয়ালিকে নিয়ে পিছনের জঙ্গলে চলে যায়। বাঘের হুঙ্কার শুনেই 5 জন বাওয়ালির আত্মা কেঁপে ওঠে। 2 জন গোলপাতা গাছের উপর হুমড়ি খেয়ে পড়ে যায়। পুরো হুঁশ ফিরলে 5 জনেই উঠে সঙ্গী যেখানে পাতা কাটছিল সেই গাছটার কাছে যায়। তাকে বাঘে নিয়ে গেছে, তারা সচক্ষেই দেখেছে তার দা গোলপাতা গাছের গোড়ায় পড়ে আছে। তীরের মতো রক্ত ছুটে গাছের পাতায় আর কাদাতে লেগেছে। গোলপাতার ধার বেয়ে সেই রক্ত নিচে পড়ছে। সংখ্যায় 5 জন ছিল বলে আর সকালবেলা বলে এই বাওয়ালিরা সাহস সম্পূর্ণ হারায়নি। দা, কাঠ, লাঠি হাতে নিয়ে তারা চিৎকার করতে করতে সঙ্গীকে উদ্ধার করতে রওনা হয়। ভিজে মাটিতে বাঘের পায়ের ছাপ এবং তাজা রক্ত দেখে তারা এগুতে থাকে। হাত বিশেক যেতেই তারা নীল রঙের লুঙ্গিটা পায়। একটি কোনা গাছের ডালের সঙ্গে আটকে ছিল। একজন সেটা হাতে তুলে নেয়। 5 জনে আবার এগুতে থাকে। আরও আন্দাজ 200 হাত জঙ্গলের ভিতর গিয়ে তারা লাশটা পায়। সেই বাওয়ালির উলঙ্গ শরীরটা কুঁচকানো, মাথা একদিকে কাত হয়ে আছে। পিঠ আর বাম হাতে বাঘ যে থাবা মেরেছে তাতে চাপ চাপ মাংস আলগা হয়ে গিয়েছে। ঘাড়, গলা মারাত্মক দাঁতের কামড়ে এফোড় ওপর হয়ে গিয়েছে। প্রচুর রক্ত পড়েছে এবং তখনও পড়ছে। বাওয়ালিরা হই হই চিৎকার করতে করতে লাশ নিয়ে নৌকায় আসে। এইভাবেই 18 বেটির মানুষ খেকো তার প্রথম শিকারটিকে খেতে পারেনি, দ্বিতীয়টি পেরেছিল। সেই দিন রাত্রেই এই ঘটনাস্থল থেকে মাত্র 1.5 মাইল দূরে ফুলখালির খালের গোলপাতা বোঝাই নৌকায় ঘুমোচ্ছিল 4 জন বাওয়ালি। এটা সুন্দরবনের খুব সাধারণ দৃশ্য এবং এক প্রকার রীতি বলা যায়। খুব সকাল থেকে একেবারে সন্ধ্যার পূর্ব পর্যন্ত বাওয়ালিরা বনে কাঠ, লাকড়ি, গোলপাতা কাটে। রাত হলে কাঠ কাটা বাওয়ালিরা নদীর কিনারায় মাটি থেকে 7-8 হাত উঁচু টোং বা অস্থায়ী ছোট্ট ঘরে গিয়ে ঢালা বিছানায় ঘুমায়। কিন্তু পাতা কাটা বাওয়ালিরা পাড় থেকে 15-20 হাত বাইরে নৌকা গেড়ে তার মধ্যে ঘুমায়। জোয়ারের সময়ে অনেকে খালেও রাত কাটায়। ভাটার সময় খালের জল কম থাকলে তখন নৌকা নদীতে নিয়ে গিয়ে সেই রকমই কিনারা থেকে 15 কি 20-30 হাত দূরে নৌকা গেড়ে ঘুমায়। নৌকা বড় হলে মজবুত ছইয়ের তলায় তারা নিরাপদেই থাকে, কিন্তু মাঝারি নৌকা হলে সাধারণত একটা মাত্র ছইয়ে তাদের রাত কাটাবার আশ্রয় করতে হয়। ফুলখালির খাল বেশ বড়, 40 হাতের কম চওড়া নয়। 4 জন বাওয়ালি ছিল একটি মাঝারি আকারের নৌকাতে। সামান্য ছইয়ের তলায় সকলের জায়গা হয় না। বাকি নৌকাতে গোলপাতা বোঝাই, উপরিভাগ সমান। সেই পাতার উপরেও বিছানা করা হয়েছিল। ভাত খেয়ে হুঁকা খেয়ে 4 জন সেই রাতের মতো শুয়ে পড়ে। 2 জনের পুরো শরীর ছইয়ের ভিতরে থাকলেও পা ছিল বাইরে। সকালবেলা মাত্র 1.5 মাইল দূরের একজন গোলপাতা কাটা বাওয়ালিকে যে বাঘে খেয়েছে সে কথা এই 4 জন বাওয়ালি শুনেছিল, যদিও লাশ তারা দেখতে যায়নি। তা সত্ত্বেও মাত্র আধ মাইল খানেক দূরের নদীতে না গিয়ে তারা যে খালেই ঘুমানো স্থির করেছিল সেটা অবশ্যই ছিল তাদের দুঃসাহস আর বোকামি। কিন্তু সে ধরনের বোকামি সুন্দরবনে আদৌ কোনো বিরল ঘটনা নয়। আগের দিন বিকেলে যেখান থেকে হয়তো বাঘে মানুষ ধরে নিয়ে গেছে, পরদিন সকালেই তার আশপাশের বাওয়ালিরা আবার কাজ করেছে। এটা বনে অহরহ ঘটেই থাকে। এদের নৌকা গোলপাতায় ভরেনি, আরও 5-7 মন আন্দাজ খালি ছিল।
ভেবেছিল যে পরের দিন সকালে আরো ঘন্টা দুই পাতা কেটে নৌকা পুরো ভর্তি করে নৌকা ছাড়বে। তাছাড়া তাদের জলের হিসাবও মোটামুটি ঠিক ছিল। রাত্রে যখন তারা ঘুমায় তখন খালে ছিল জোয়ার। ভাটার টানে জল কমতে শুরু করলেও ভোর রাতের আগে ভাটা শেষ হবে না। তখন তারা ঘুম থেকে উঠে নামাজ কালাম পড়বে। ফুলখালির খালে ভাটার সময়েও কিছু জল থাকে এবং মাঝ খালে নৌকা রাখা চলে। কিন্তু 18 বেকির মানুষ থেকেও ছিল সুন্দরবনের ইতিহাসে এক অতি ভয়ঙ্কর বাঘ। সম্পূর্ণ অচিন্তিত উপায়ে সে একজন হতভাগা মানুষকে ধরে নিয়ে যায়। রাত আন্দাজ 12টার কাছাকাছি সময়ে বাঘ নিঃশব্দে সাঁতার কেটে কিনারা থেকে দূরে নৌকায় গিয়ে ওঠে। বাঘের ভরে নৌকা একদিকে কাত হয়ে ডুবে যাওয়ার মতো হয়। তখন ডিঙিতে আধা শরীর তুলে ছইয়ের বাইরে শোয়া যে বাওয়ালি তার ঘাড় কামড়ে ধরে। সে কেবল অস্ফুট একটা শব্দ মাত্র উচ্চারণ করতে পেরেছিল। তিনজন বাওয়ালির ভয়ার্ত বাঘ বাঘ যা যা এসব চিৎকারে কিছুমাত্র না দমে লোকটিকে মুখে তুলে বিশাল বড় বাঘ খাল পার করে বনের ভিতর অদৃশ্য হয়ে যায়। ভয়াবহ স্তব্ধতার মাঝে তিন বাওয়ালির বাকি রাত কাটে। সকালে সূর্য উঠলে তখন নৌকা খুলে তারা গিয়ে আরো 10-12 জন বাওয়ালি ভাইকে ডেকে আনে। সকলে মিলে দা কাঠ কুড়াল নিয়ে হৈ হৈ করতে করতে জঙ্গলে ঢোকে। বাঘের পাড়া অর্থাৎ পায়ের থাবার ছাপ দেখে দেখে প্রায় 60 মাইল ভেতরে গিয়ে একটা আঁটো জায়গায় লাশ পায়। রাতের মধ্যে বাঘ সেই বাওয়ালির পেট, নাড়িভুঁড়ি, কোমর, উরু সব খেয়ে ফেলেছে। সেই আধ খাওয়া লাশ এনে তারা বন বিভাগের অস্থায়ী অফিসে এই মৃত্যুর খবর রেকর্ড করায় এবং তারপরে জানাজা পড়ে সেই লাশ সেই নদীর চরেই দাফন করে। এরপর 3 দিন পর্যন্ত বাঘ যদিও আর কাউকে আক্রমণ করেনি, তবু সমস্ত 18 বেকি এলাকায় মারাত্মক ভীতি ছড়িয়ে পড়ে। বন বিভাগের কর্মকর্তাগণ মানুষ থেকে বাঘ সম্বন্ধে সতর্ক হয়ে ওঠেন। অবিলম্বেই বন দপ্তরের কয়েকজন শিকারী বন্দুক ও রাইফেল নিয়ে বের হন। বন দপ্তরের কর্মকর্তাদের মধ্যে রয়েছেন বেশ কিছু শিকারী। যদিও তারা পেশাদার শিকারী নন, তবুও অন্যান্য বন কর্মচারীদের মধ্যেও কেউ কেউ আছেন যারা শিকার করতে জানেন। কোনোখানে মানুষ খেকো বাঘের উপদ্রব হলে সঙ্গে সঙ্গে এই শিকারীগণ সেখানে গিয়ে বাঘের মোকাবিলা করতে চেষ্টা করেন এবং বাওয়ালিরা যাতে নির্বিঘ্নে কাজ করতে পারে সেরকম নিরাপত্তার ব্যবস্থা করেন। যখন এই ব্যবস্থা যথেষ্ট না হয় তখন বন বিভাগ থেকে মানুষ খেকো বাঘের জন্য পুরস্কার ঘোষণা করা হয় এবং পেশাদার শিকারীগণকে জরুরি সংবাদ পাঠানো হয়। ঠিক 3 দিন পরে বাঘ আর একজন বাওয়ালিকে ধরে নিয়ে যায়। ফুলখালি থেকে কাঁচিকাটা খালের দূরত্ব আধ মাইলের বেশি নয়। 2টি ডিঙি করে 6 বাওয়ালি গোলপাতা কাটছিল খালে। ফুলখালির বাওয়ালিকে বাঘে খাওয়ার পর থেকে 18 বেকির আর সব বাওয়ালি যতদূর সম্ভব সাবধানতার সঙ্গে পাতা কাটতে থাকে। দল থেকে দূরে না গিয়ে পরস্পরের কাছাকাছি থাকলে বাঘের আক্রমণের সম্ভাবনা কম থাকে। এই বাওয়ালিরাও খুব সতর্কতার সঙ্গেই কাজ করছিল। সকাল থেকে দুপুর পর্যন্ত নির্বিঘ্নে পাতা কেটে স্নান সেরে বাওয়ালিরা নৌকায় বসে ভাত খেতে। তারপর খানিক বিশ্রাম করে হুঁকা টেনে আবার গিয়ে পাতা কাটায় লাগে। কেউই একজন আরেকজনের কাছ থেকে 5-7 হাতের বেশি দূরে ছিল না। হঠাৎ ভয়ঙ্কর গর্জন করে বাঘ আড়াল থেকে একজন বাওয়ালির ঘাড়ে লাফিয়ে পড়ে। আক্রমণের ধাক্কায় আর বাঘের বিশাল দেহের ভারে বাওয়ালিটি টলে পড়ে যায়। এই কাহিনী যিনি শুনছেন তিনি সঙ্গী বাওয়ালিদের প্রশংসা না করে পারবেন না। হয়তো কতকটা মানসিক প্রস্তুতি তাদের ছিল, হয়তোবা একেবারে গায়ের কাছেই ঘটনাটি ঘটায় তারা মহা সাহসের সঙ্গে এক অবিশ্বাস্য কাজ করে ফেলে।
5 জনে একসঙ্গে বনের কাটা ডাল দিয়ে বাঘটাকে পিটাতে থাকে আর চিৎকার করতে থাকে। তখন বাঘ শিকার ছেড়ে দিয়ে জঙ্গলের ভিতরে চলে যায়। হতভাগ্য বাওয়ালির নিঃসাড় দেহ সেখানে পড়ে থাকে, মরা। ঘাড় থেকে, মাথা থেকে তখন স্রোতের মতো রক্ত ছুটছে। বাঘটা ঘাড় মাথা জুড়ে এমন একটা কামড় দিয়ে ধরেছিল যাতে তার মাথা চ্যাপ্টা হয়ে গিয়েছে। বাওয়ালিরা কাশিমারি গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে তাকে দাফন করে। কয়েকদিন পরেই এই বাওয়ালি দলটি আবার গোলপাতা কাটতে এলে আমি তখন তাদের সঙ্গে গিয়ে দেখা করি এবং ঘটনার বিস্তারিত জানতে চাই। তখন একজন আমাকে বলে, বিশাল বড় বাঘ আমার মাথার ওপর দিয়ে লাফিয়ে গিয়ে ওকে ধরলো। আর একজন বলল, এই লাঠি দিয়ে বাড়ি মেরে বাঘটাকে খেদিয়েছি। বর্ণনা দুইটি যত রোমাঞ্চকর তার চেয়ে অনেক বেশি দুঃসাহসী। সঙ্গের সঙ্গীকে নিয়ে যাচ্ছে বাঘে, আর তাকে বাঁচানোর জন্য মহাশক্তিমান ও হিংস্র জন্তুটিকে লাঠির বাড়ি দিয়ে তাড়াতে চেষ্টা করা যে কি পরিমাণ সাহসিকতার কাজ তা সার্কাসের বা চিড়িয়াখানার বাঘ দেখে ধারণা করা যাবে না। অন্তহীন, জনবসতিহীন গভীর বনে, এমনকি দূরেও একটা সাধারণ বাঘ দেখলে প্রাণে আতঙ্কের সৃষ্টি হয়। আর বিশাল আকারের মানুষখেকোর মুখের সামনে অসহায় মানুষের পক্ষে নিজের জীবন বিপন্ন করে সঙ্গীকে বাঁচানোর চেষ্টা অবিশ্বাস্য বীরত্ব ছাড়া আর কি। একটিমাত্র থাবায় তার মৃত্যু হতে পারে, আর থাবা মারতে বাঘের 1 সেকেন্ডও লাগে না। সুন্দরবনের দরিদ্র অশিক্ষিত বাওয়ালিদের মধ্যে এই মনুষ্যত্বের যে পরিচয় তার কোনো তুলনা নেই। পরপর কয়েকজন বাওয়ালি বাঘের মুখে যাওয়ার সময় সমস্ত বন বিভাগে এক মহা শঙ্কা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়ে যায়। বন কর্মকর্তা ও বনরক্ষীদের মধ্যে যারা ছিলেন তারা ইতিমধ্যেই বোট নিয়ে, নৌকা নিয়ে এই 18 বেকিতে বাঘটির অনুসন্ধানে ব্যস্ত ছিলেন। কেউ যদিও এই বাঘটিকে একটিও গুলি করার সুযোগ পাননি, তবুও তারা সকাল সন্ধ্যা আপ্রাণ চেষ্টা করেই যাচ্ছিলেন। এই সময়ে বন বিভাগ থেকে সুন্দরবনের পেশাদার শিকারীদের কাছে এই বাঘটি শিকারের জন্য সংবাদ পাঠানো হয়। সেই সংবাদ পেয়ে আমি অবিলম্বে রওনা হয়ে যাই এবং 18 বেকির অস্থায়ী বন অফিসে গিয়ে অন্যান্য শিকারীগণের সঙ্গে যোগ দিই। বন বিভাগ থেকে শিকারীগণকে সকল রকমের সুযোগ সুবিধা দেওয়া হলো। আমাকে নেওয়া হয় একটি বোটে, সঙ্গে একটি ডিঙি নৌকা এবং কয়েকজন বন প্রহরী ও বন মাঝিকে আমাদের সাথে সাহায্যের জন্য দেওয়া হলো। বড় বোট নদীতে রেখে ডিঙি করে সকাল সন্ধ্যা এক খাল থেকে আরেক খালে পাড়ে উঠে কিনারায় এবং যেখানে যতদূর সম্ভব বনের ভিতরে গিয়ে আমি বাঘের খোঁজ করতে লাগলাম। সুন্দরবনে এভাবে ছাড়া খোঁজার বা চলাচলের আর কোনো উপায় নেই। বিশাল বনের কোনোখানে রাস্তাঘাট বলে কিছু নেই, কোনো পায়ে চলা রাস্তার চিহ্নও নেই। একটানা বনের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার একমাত্র উপায় নৌকা। আমি সকলের সঙ্গে অব্যাহতভাবে মানুষ থেকে বাঘের সন্ধান করতে লাগলাম। এর মধ্যে 18 বেকি এলাকার কর্মরত সকল বাওয়ালি ও জেলেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে কোনোখানে বাঘে কাউকে নিয়ে গেলে বা আক্রমণ করলে বা বাঘ দেখলেও যেন অস্থায়ী বন অফিসে বা কোনো না কোনো বোটে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয়। তারপর কয়েকদিন ধরে চলল আমাদের সবার প্রাণান্তকর চেষ্টা আর সন্ধান। সেই সব চেষ্টাই ব্যর্থ হতে লাগলো। কোনোখানে একবারও বাঘটিকে দেখতে পেলাম না। নৈরাশ্যের মধ্যে হঠাৎ একদিন অত্যন্ত দুঃখজনক আরেকটি মৃত্যু সংবাদ এলো এই 18 বেকি মৌজা থেকেই। পাড় আঁটুনির খালে এক হিন্দু জেলে তার ছেলেকে নিয়ে মাছ ধরছিল। এই বৃদ্ধ সারা জীবন মাছ ধরেছে সুন্দরবনের খালে আর গাঙে। ছেলেকে যে সঙ্গে নিয়েছে তাও আজ অনেক বছর। বাঘ সে হয়তো দেখেছে বহুবার, চোখের সামনে দিয়ে
গাং পার হয়ে যেতেও হয়তো দেখেছে বহুবার, কিন্তু মানুষ খেকোর নজরে পড়তে হয়নি কোনোদিন। একবার নজর পড়ল, সেইবারেই তার মৃত্যু ঘটল। আগের দিন সন্ধ্যায় বাপ ছেলে পার আঁটুনির ভরা খালে জাল পেতে রেখে গিয়েছিল। সেদিন সকালে ভাটার টানে জল নেমে গেলে ঝিরঝিরে জলে আটকে থাকা মাছ ধরতে আসে তারা। এই জেলেরা 2 দিন, 3 দিন, 4, 5, এমনকি 7 দিন পর্যন্ত থাকে নৌকায়। ডিঙিতে খায়, ডিঙিতেই রাত কাটায়। মাছ ধরে ধরে নৌকায় দুপাশে বাঁধা চাইয়ের মধ্যে জিইয়ে রাখে। সেগুলো ভরে গেলে তখন নিয়ে গিয়ে বিক্রি করে। এক টানা কয়েক ঘন্টা খালের কাদাতে অনেক দূর পর্যন্ত হেঁটে হেঁটে বাপ আর ছেলে মাছ ধরল। ছোট বড় নানা রকম নোনা জলের মাছ। বেলা দুপুর হলে রান্নার ব্যবস্থা করতে হয়। শুকনো ডাল সংগ্রহ করতে বৃদ্ধ উঠল পাড়ে, আর ছেলে মাছ ধরতে থাকলো। হঠাৎ ছেলে শুনল তারপর একটা গোঙানি। কাঠ কাটার আওয়াজ থেমে গেল। বিভ্রান্ত ভীত ছেলেটি বাবা বাবা বলে চিৎকার করতে করতে দ্রুত পাড়ে উঠল, কিন্তু বুড়ো বাবার কাছ থেকে কোনো জবাব এলো না। সে কাণ্ডজ্ঞানহীনের মতো বনের ভিতরে ঢুকে পড়ল। আর হঠাৎ মাত্র কয়েক হাত সামনেই বাঘের গভীর ডাক শুনে তার সম্বিত ফিরে এলো। সে দ্রুত ডিঙিতে ফিরে গিয়ে কয়েকজন বাওয়ালিকে জোগাড় করে আনলো। সুন্দরবনের এ আরেক আশ্চর্য সহমর্মিতা। কারোর বাবাকে, ভাইকে কি সঙ্গীকে বাঘে নিয়ে গেছে শুনলে আর সবাই বিপদ উপেক্ষা করে ছুটে আসে যতদূর সম্ভব সাহায্য করতে। সকলে মিলে হইচই করতে করতে বাঘের পায়ের চিহ্ন আর রক্তের দাগ দেখে বনের ভিতর দিয়ে এগুতে লাগলো। কিছু দূর যেতেই জেলের পরনের কাপড় পেল। বাপের দা আর রক্তমাখা কাপড় হাতে নিয়ে ছেলে ছুটতে লাগলো পাগলের মতো। সেই উদ্ভ্রান্ত মুহূর্তে তার যেন বিশ্বাস ছিল যে তাড়াতাড়ি যেতে পারলে হয়তো সে বাবাকে জীবিতই উদ্ধার করে আনতে পারবে। কিন্তু ইতিমধ্যে 5টা, 5:30 বেজে যাওয়ায় বাওয়ালিরা বাধ্য হয়ে সেই অনুসন্ধান স্থগিত করে এবং ছেলেকে জোর করে নৌকায় ফিরিয়ে নিয়ে আসে। বনে অন্ধকার দ্রুত ঘন হয়ে আসছিল, তাই আর অগ্রসর হওয়া তাদের পক্ষে মোটেই নিরাপদ ছিল না। এই জেলের দেহের অবশিষ্ট আর উদ্ধার করা সম্ভব হয়নি। 18 বেকি মৌজার সীমানার মধ্যেই এই বাঘ একের পর এক অসহায় জেলে এবং বাওয়ালিকে মারতে থাকে। সমস্ত এলাকায় মারাত্মক ত্রাসের সৃষ্টি হয়ে যায়। বহু খালে বাওয়ালিরা প্রাণ ভয়ে লকড়ি ও পাতা কাটা বন্ধ করে দেয়। জেলেরাও মাছ ধরা বন্ধ করে দেয়, যদিও এটাই তাদের রুজি রোজগারের উপায়। কয়েকজন বন কর্মকর্তা, অন্যান্য শিকারী এবং আমি বহু চেষ্টা করেও তখনও পর্যন্ত একবারও মানুষকে বাঘটিকে দেখতে পাইনি। আমি কেবল পায়ের থাবার দাগ দেখতে পেয়েছিলাম। কয়েকদিনের বাসি চিহ্ন হলেও আমি বুঝতে পেরেছিলাম যে সেটা ছিল বিশাল এবং অস্বাভাবিক বড় এক বাঘের থাবা। তত বড় বাঘ আমি আগে আর কখনো দেখিনি। এর মধ্যে একটি জার্মান টেলিভিশন দল সুন্দরবনে আসে ছবি তুলতে। সামগ্রিকভাবে বিশ্ববিখ্যাত সুন্দরবনের এবং বিশেষ করে রয়্যাল বেঙ্গল টাইগারের একটি চলচ্চিত্র তুলে নিয়ে যাবেন তারা। রাজা, রাষ্ট্রপ্রধান বা কোনো বিশিষ্ট ব্যক্তিত্ব বা কোনো বিদেশিগণ সুন্দরবনে এলে বন দপ্তর থেকে সাধারণত আমাকেই তাদের গাইড নিযুক্ত করা হয়। তাই এই জার্মান দলটির গাইডও আমাকেই নিযুক্ত করা হলো। যথাশীঘ্র সম্ভব খুলনা শহরে যাওয়ার জন্য আমার প্রতি একটি জরুরি নির্দেশ এলো। যে বাঘের মাত্র কয়েকটি ভয়াবহতার উল্লেখ আমি করেছি, যে বাঘ কয়েক সপ্তাহ যাবৎ আমাদের সকল শিকারীর আপ্রাণ চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে এক বর্ণনাতীত ত্রাসের সৃষ্টি করে ফেলেছে, তাকে জীবিত রেখে খুলনা শহরে যাওয়ার কথা আমি চিন্তাও করতে পারিনি। কিন্তু বাধ্য হয়েই আমাকে 18 বেকি ছেড়ে যেতে হলো। এই দলের বেশ কয়েকজন ছিলেন নামকরা শিকারী। একজন মেম ছিলেন, তাঁরও শিকারে আগ্রহ কিছু কম ছিল না।
কিন্তু দুনিয়ার অন্যান্য জায়গায় বনভূমিতে সাধারণ বাঘ শিকার করলেও সুন্দরবনে মানুষ খেকো রয়্যাল বেঙ্গল শিকারের পূর্ব অভিজ্ঞতা তাঁদের কারোর ছিল না। 18 বেকিতে এক মানুষ খেকোর বারংবার আক্রমণে সেই এলাকায় জেলে বাওয়ালিদের সকল কাজ বন্ধ হবার অবস্থা হয়েছে শুনে তাঁরা সেখানেই যাবেন বলে স্থির করলেন। টেলিভিশনের ছবি তুলতে এসেছেন, দুঃসাহস যতটা আছে এখানকার ভয়াবহতার ধারণা ততটা নেই। তাঁদেরকে 18 বেকিতে নিয়ে যাওয়া আমার পক্ষে উচিত ছিল না, কিন্তু হতভাগ্য জেলে বাওয়ালিদেরকে ধূর্ত মানুষ খেকোর খোরাক করে রেখে বনের অন্য কোনো নিরাপদ জায়গায় গেলে আমিও বোধহয় শান্তি পেতাম না। মনের একদিকের অনিচ্ছার উপর আর একদিকের ইচ্ছাই জয়ী হলো, এবং সম্ভাব্য বিপদের সব কথাই উল্লেখ করার পরে জার্মান দলকে শেষ পর্যন্ত আমি ওই 18 বেকিতেই নিয়ে গেলাম। এই সময়ের মধ্যে বাঘ আরও মানুষ খেয়েছে। বাওয়ালি জেলেরা প্রতিদিন বন ত্যাগ করছে। বন অফিসাররা, পেশাদার শিকারীরাও আপ্রাণ চেষ্টা করেও কেউ এই মানুষ খেকোটিকে একটিও গুলি করার সুযোগ পাননি। যদিও তারা বাঘের পায়ের চিহ্ন দেখে সন্ধান করেছেন, রাত জেগেছেন এবং অনেক বিপদেরও ঝুঁকি নিয়েছেন। সব বাঘ মানুষ খেকো হয় না। বাঘ মানুষ খেকো হয় বুড়ো হলে, শরীরের শক্তি কমে গেলে, যখন আর তারা দ্রুতগামী হরিণ ধরতে পারে না, শুয়োর ধরতে পারে না, তখনই বাঘ মানুষ ধরে খায়, কারণ মানুষ অসহায় প্রাণী। আর একবার মানুষ খেকো হলে তখন বাঘ কেবল মানুষই খায়, অন্য কোনো প্রাণী ধরতে যায় না। 18 বেকির মানুষ খেকো বাঘ 20 জন জেলে ও বাওয়ালিকে মেরে একটা আতঙ্কের রেকর্ড করে ফেলে, এবং তা মাত্র মাস দেড় দুই সময়ের মধ্যে। সুন্দরবনের ইতিহাসে সেরকম ব্যাপক ভীতি আর অচল অবস্থা আর কখনো সৃষ্টি হয়নি। জার্মান টেলিভিশন দলকে নিয়ে আমরা 18 বেকিতে পৌঁছেই যে জোড়া ঘটনার খবর পেলাম তার বর্ণনা না করে পারছি না। একজন হিন্দু নমশূদ্র সবার কাছে গুনিন বলে সুপরিচিত ছিল। গুনিন এজন্য যে তিনি বনের হিংস্র জীবজন্তুকে নাকি বশীভূত করার মন্ত্র জানতেন। অনেক বাওয়ালি ও জেলে তাঁকে সঙ্গে নিয়ে বা তাঁর কাছ থেকে মন্ত্রপুত লাল কাপড়ের টুকরো নিয়ে বনে কাজ করতে যেত। তারা তাদের কাজের স্থানে কাপড়টিকে নিশানের মতো করে পুঁতে রাখত। এতকাল পর্যন্ত কোনোদিন তাঁর মন্ত্রের কার্যকারিতা মিথ্যা বলে প্রমাণিত হয়নি। তাই এই গুনিন বাওয়ালি এবং জেলেদের কাছে বিশেষ শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিলেন। লোকের বিশ্বাস ছিল যে তিনি একবার মন্ত্র পড়ে দিলে তাতে বনের দেবী বনবিবি সন্তুষ্ট হন, বাঘের সাধ্য নেই যে আর কাছে আসে। বনের বিশালত্ব, অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, জনমানবহীনতা, হিংস্র মানুষ খেকো বাঘ, অজগর, কুমির, হাঙরের যত্রতত্র উপস্থিতির জন্য মানুষের মনে যে অসহায়ত্ব বোধ জাগে, গুণিনগণের জাদুটোনা সেখানে স্বভাবতই কিঞ্চিত নিরাপত্তা বোধ আনে, মানুষকে বনে কাজ করার শক্তি যোগায়। কিন্তু এই খ্যাতনামা গুণিনের মন্ত্রবল শেষ পর্যন্ত তাঁর জীবনেই অসার বলে প্রমাণিত হয়, এবং তা এই 18 বেকিতে। গুণিনরা বাওয়ালিদের সঙ্গে লাকড়ি গোলপাতা কাটার জায়গাতেও যান। এই গুণিনও বাওয়ালি দল নিয়ে যেতে চাইলেন, কিন্তু বন অফিস এবার তাঁকে টিকিট দিতে অস্বীকার করে। কর্মকর্তা সেই গুণিনকে দোলনপীরের খাল ছাড়া অন্য যে কোনো খালের টিকিট নিতে বলেন, কেননা গত মাস দেড়েকের মধ্যে দোলনপীরের খালের আশেপাশেই বেশি রকমের মানুষ মারা পড়েছে। কিন্তু গুণিন দোলনপীরেরই টিকিট চাইলেন, সেখানে গোলপাতা বেশি আছে এবং মন্ত্র দিয়ে তিনি এলাকা আটক করে নেবেন, বাঘের আর কোনো শক্তি থাকবে না। তখন নিতান্ত অনিচ্ছা সত্ত্বেই বন কর্মকর্তা সেই বাওয়ালি দলকে 5টি নৌকা নিয়ে পাতা কাটার পারমিট দেন। 4টি ডিঙি এবং একটি বড়, মোট 5টি নৌকায় 15 জন বাওয়ালি রাত্রিবেলা
দোলন তীরের খালে গিয়ে নৌকা গাড়ে। রাত্রেই গুনিন মন্ত্র দিয়ে সেই এলাকা আটক করে ফেলেন এবং সকাল 7টার সময়ে বাওয়ালিরা খালের পাড় থেকে পাতা কাটতে শুরু করে। দুপুর পর্যন্ত নির্বিঘ্নে কাজ করে তারা বড় নৌকাতে এসে ভাত খায়। পান তামাক খেয়ে পড়ন্ত বেলায় আবার কাজে লাগে এবং সন্ধ্যা পর্যন্ত প্রচুর পাতা কাটে। গোলপাতা সেখানে যথেষ্টই ছিল। রাতে মন্ত্রের উপর আস্থাশীল 15 জন লোকই বড় নৌকায় নির্বিঘ্নে ঘুমোয়। সকালে কারো মনেই আর তেমন কোনো ভয় নেই। সেদিন তারা আরও কিছুটা উজানে পাতা কাটতে যাবে। সবার আগে গুনিনের নৌকা, বৈঠা হাতে গলুইয়ের পিছন দিকে 2 জন বাওয়ালি এবং মাঝখানে তিনি। তখন ভাটার সময় বলে কিছু দূর গিয়েই নৌকা খালে আটকে যায়। পিছন দিকের এক বাওয়ালি একটা বিড়ি ধরায়। হঠাৎ পাড় থেকে বাঘ লাফ দিয়ে গুনিনকে ধরে। আক্রমণের চোটে নৌকা কাত হয়ে যায় আর শিকার সহ বাঘ খালের জলে গিয়ে পড়ে। মৃত্যুরূপ মহাবিপদ যখন একেবারে সামনে এসে পড়ে, তখন মানুষ কখনো কখনো অবিশ্বাস্য রকমের সাহসী হয়ে ওঠে। সেই বাওয়ালি চিৎকার করতে করতে হাতের বৈঠা দিয়ে বাঘের মাথায় পিটতে শুরু করে। মুহূর্তের মধ্যে বাঘ গুনিনকে ছেড়ে দিয়ে পিছনের 2 পায়ে খাড়া হয়ে ওঠে এবং বাওয়ালির মাথা কামড়ে ধরে পাড়ে উঠে অদৃশ্য হয়ে যায়। সমস্ত ঘটনাটি মাত্র মিনিট খানেক সময়ের মধ্যে ঘটে যায়। বাকি 14 জন বাওয়ালি গুনিনকে নিয়ে 2 মাইল দূরে 18 বেকিতে সরকারি অফিসে আসে। কিন্তু গুনিন মাঝপথেই মারা যান। একটা কথাও তিনি বলতে পারেননি। জল থেকে নৌকায় তোলার পরে অল্পক্ষণ কেবল একটা অস্পষ্ট গোঙানি দিয়েছিলেন। খবর পেয়ে এবং গুনিনের লাশ দেখে আর এক মুহূর্ত দেরি না করে অন্তত 30 জন বাওয়ালিকে সঙ্গে নিয়ে আমি রওনা হয়ে গেলাম। বন অফিসের আরও 6 জন রওনা হলেন আমার সঙ্গে বন্দুক নিয়ে। আগেই বলেছি যে সুন্দরবনে চলাচলের একমাত্র উপায় হচ্ছে নৌকা। রাস্তাঘাট বলতে কিছুই নেই কোনোখানে। দুর্গম বনে কোথাও বাঘে মানুষ খেলে তার খবর পেতে এবং তার অকুস্থলে গিয়ে পৌঁছাতে যে সময় অবধারিতভাবে পার হয়ে যায়, তারপরে প্রায়ই বাঘ আর সেখানে থাকে না। শিকার খেয়ে কেবল হাড়গোড়গুলো ফেলে রেখে যায়। সেদিন বাওয়ালিরা গুনিনের লাশ 18 বেকির যে অফিসে নিয়ে এসেছিল, তখন বেলা 2টা। জোর ডিঙি বেয়ে গেলে আমরা 1 ঘন্টার মধ্যে সেই দোলন তীরের খালের উজানে পৌঁছতে পারব এবং ভয়ঙ্কর মানুষখেকোকে সামনাসামনি দেখার, এমনকি কিসমতে থাকলে হয়তোবা গুলি করার সুযোগও পাবো বলে আমি আশা করলাম। ভাটি খাল বেয়েই আমাদের ডিঙিগুলো সেদিন তীরের মতো ছুটল। বেলা আন্দাজ 3টের মধ্যেই আমরা ঘটনাস্থলে গিয়ে পৌঁছালাম। নরম মাটিতে তখন বাঘের একেবারে তাজা পায়ের ছাপ। দেখা মাত্রই আমি চিনতে পারলাম যে এ সেই একই মানুষখেকো বাঘ। উপস্থিত সকলেই বলল যে এত বড় পায়ের ছাপ তারা জীবনে কোনোদিন দেখেনি। গুনিনের নৌকার একমাত্র ভাগ্যবান বাওয়ালি যে প্রাণে বেঁচে গিয়েছিল, সে ভয়ে তখন এমন বিমূঢ় হয়ে গিয়েছে যে বিশাল বড় বাঘ, এর বেশি আর কিছুই বর্ণনা দিতে পারল না। সেরকম মনের অবস্থাই তার ছিল না। আমরা 35 জন মানুষ হাঁক ডাক হইচই করে বনের ভিতরে এগিয়ে চললাম। পাড়ের কাদার মধ্যে বাঘের পায়ের চিহ্ন পরিষ্কার ছিল। মানুষ খেকো বাঘ সাধারণত দাপটের সঙ্গে হাঁটে। সাধারণ বাঘ তা করে না। এ বাঘও বাওয়ালিকে মুখে নিয়ে অতি দাপটের সঙ্গে মাটিতে আঁচড়ে আঁচড়ে হেঁটে গিয়েছে। ফলে নরম মাটিতে ও কাদাতে সেই স্পষ্ট ছাপ অনুসরণ করা আমাদের পক্ষে সহজ হলো। তাছাড়া মাটিতে, গাছের পাতায় ও গুঁড়িতে যথেষ্ট তাজা রক্তও লেগেছিল। বাওয়ালির পায়ের আঙুল কোথাও কোথাও দেখা গেল কাদাতে হিঁচড়ে গিয়েছিল, সেই চিহ্নও ছিল। আমি রইলাম সকলের সামনে। আর যদি বা বাঘ কাউকে আক্রমণ করে, তবে সম্পূর্ণ সম্ভাবনায় ধরবে পিছনের জনকে।
এই জন্য সবার পিছনে বন্দুক হাতে রইলেন বন অফিসের দুজন শিকারী। বনের মধ্যে দিয়ে প্রায় সিকি মাইল যাওয়ার পরে আমরা বাওয়ালির লাশ দেখতে পেলাম। নৌকা থেকে এখান পর্যন্ত বাঘ এক হাঁটায় লাশটাকে বয়ে এনেছে। পথে কোনোখানে থামেনি বা একবারের জন্যেও মুখের শিকার মাটিতে রাখেনি। এ থেকে বাঘের বিপুল শক্তি এবং আকারের বিশালত্বের একটা আন্দাজ করতে পারলাম। অর্থাৎ একেবারে অভ্রান্তভাবে এ সেই একই মানুষ খেকো বাঘ। শেষে বাওয়ালির লাশ পাওয়া গেল। 2 পা ভাঁজ করা অবস্থায় পড়েছিল। কোমর ও পেট থেকে কয়েক খাবলায় 3-4 কেজি মতো মাংস খেয়ে ফেলেছে। মাথা কামড়ে ধরে যে এনেছে তা একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। চারপাশে ছোট ও মাঝারি গরান গাছই বেশি ছিল, তাই বন গভীর হওয়া সত্ত্বেও বসার বা মাচা বাঁধার কোনো সুবিধা হলো না। বেশ দূরে একটা কেওড়া গাছ ছিল, অনেক উঁচু এবং মাটি থেকে 13-14 হাত উপরে। গাছটার তেডালায় বিনা মাচায় বসার সুবিধা ছিল। আমি সেখানে বসেই রাত্রে বাঘের অপেক্ষা করব বলে স্থির করলাম। বাঘ অবশ্যই বাওয়ালির দেহের বাদবাকি অংশ খেতে আসবে। দীর্ঘদিন পরিশ্রম এবং কষ্টের পরে অবশেষে আজ সুযোগ পাওয়া গেল। কিন্তু দুঃখের বিষয়, একটা অপ্রত্যাশিত সমস্যা দেখা দিল। কোনো একজন শিকারী বা বাওয়ালি রাত্রে আমার সঙ্গে থাকতে রাজি হলো না। আর একজন কাউকে সঙ্গে না নিয়ে সম্পূর্ণ একাকী শিকার করতে বসা আমার বংশের রীতি নয়। কোনো একজন মানুষ সঙ্গী হিসেবে থাকতেই হবে। বহু অনুরোধ করলাম, বাঘ মারার নিশ্চিত সম্ভাবনার কথাও বুঝিয়ে বললাম। আমার বন্দুক, তাজা এলজি কার্তুজ দেখালাম। গাছের উঁচু ডালের সঙ্গে কোমর বেঁধে নিরাপদে বসে থাকতে বললাম। কিন্তু সবই বৃথা হলো। এই মানুষ খেকো অগুন্তি মানুষ খেয়ে যে মারাত্মক ভয়ের সৃষ্টি করে ফেলেছে, সে কারণে কাউকে, এমনকি কোনো একজন শিকারীকেও রাজি করাতে পারলাম না। একেবারে নিতান্ত বাধ্য হয়েই সুন্দরবনের শ্রেষ্ঠ শিকারী বংশের লোক হয়েও ভয়াবহ মানুষ খেকো বাঘ মারার নিশ্চিত সুযোগ আমাকে ছেড়ে দিতে হলো। এজন্য যে কোনো দোষারোপ আমি মাথা পেতে নিতে রাজি আছি। শেষ হলো আমাদের আজকের গল্প 18 বেকির মানুষ খেকোর প্রথম পর্ব। শীঘ্রই আসবে দ্বিতীয় তথা অন্তিম পর্ব। কেমন লাগছে জানাবেন কিন্তু। এই গরমে সাবধানে থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন গল্পকথক।